রূপনগরের অগ্নিকাণ্ড প্রমাণ করে যে মূলধারার রপ্তানিমুখী কিছু কারখানার বাইরে হাজার হাজার অনুমোদনহীন এবং অনিরাপদ কারখানা এখনো মৃত্যুফাদ হয়ে রয়ে গেছে। পোশাক খাত না বাঁচলে নাকি দেশের অর্থনীতি বাঁচবে না, ব্যবসা বাঁচবে না, ব্যবসায়ীরা পথে বসে যাবে, ব্যবসায়ীরা হানিমুন করতে সুইজারল্যান্ড যেতে পারবে না, তাদের ছেলেমেয়েরা আমেরিকায় পড়াশোনা করতে পারবে না। কিন্তু যে পোশাক শ্রমিকেরা সামান্য টাকায় মজুরিতে গোটা খাতকে টিকিয়ে রেখেছেন, দেশের অর্থনীতির ভিত শক্ত করে রেখেছেন, তারা যখন কারখানায় গিয়ে পুড়ে কয়লা হয়, লাশটাও চেনা যায় না, তাদের জন্য আমাদের একটু মায়াও হয় না। আগুন লাগার পর শ্রমিকরা যখন বাঁচার জন্য ছাদে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন ছাদের দরজায় তালা লাগানো ছিল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। এর মধ্যে আজ শুক্রবার, ছুটির দিন, সন্ধ্যার একটু পরপর আপনাদেরকে বিরক্ত করতে এসেছি। বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প কিছুক্ষণ। দরজা জানলাগুলো একটু খোলেন, একটু বসেন টাইট করে। কিছু কথা বলতে এসেছি, শুনুন মনোযোগ দিয়ে। কাঠামোগত রাষ্ট্রীয় হত্যা কেমন হয়, আমাদের সহমর্মী রাফসান গালিবের প্রথম আলোতে প্রকাশিত একটি লেখার কিছু অংশ দিয়ে শুরু করছি। আসলে গরিবদের গল্প খুব একটা আকর্ষণীয় হওয়ার কথা না, এরপরও আশা করি পভার্টি পর্ন হিসেবে গত পরশু মারা যাওয়া মানুষগুলোর কিছু গল্প উল্লেখ করা যেতেই পারে। ঘটনার একদিন পর আলো ও জয়ের গায়ে হলুদের একটি ছবি নিশ্চয়ই অনেকের এখন দেখা হয়ে গেছে। দুজনে চাচাতো ভাই বোন, কারোরই বয়স 20ও পার হয়নি। গত ঈদুল আজহার 2 দিন পর তাদের বিয়ে হলো। বিয়ের পরে এ কারখানায় চাকরি নিয়েছিলেন। কারখানার পাশেই একটা বস্তিতে থাকতেন। তাদের আর খোঁজ নেই। বাবার কাছে ফোন করে আলোর শেষ কথা ছিল, কারখানায় আগুন লেগেছে, আমরা আটকে গেছি, বের হতে পারছি না। বস্তিতে জয় ও আলোর পাশের ঘরে থাকতেন মুন্নি আক্তার, মাত্র 16 বছর বয়স। তারও বিয়ে হয় মাত্র 6 মাস আগে। মিষ্টির দোকানে স্বামী নাইমের চাকরির আয়ে সংসার চলে না। মাত্র 7,000 টাকায় গার্মেন্টসে কাজ নিয়েছিলেন মুন্নি। তারও খোঁজ নেই। স্বামী নাইম বউটার খোঁজে পাগলপাড়া। আচ্ছা, একটা প্রশ্ন করি, এই শহরে সারাদিন কাজ করে একটা মানুষ মাত্র 7,000 টাকা বেতন পায়, কিভাবে সম্ভব? তাও আবার কারখানায় পুড়ে মরতে হয়। যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করলে আমাদের পোশাক ব্যবসায়ীদের, আমাদের নাগরিক সমাজের উদ্বেগের শেষ নেই। পোশাক খাত না বাঁচলে নাকি দেশের অর্থনীতি বাঁচবে না, ব্যবসা বাঁচবে না, ব্যবসায়ীরা পথে বসে যাবে, ব্যবসায়ীরা হানিমুন করতে সুইজারল্যান্ড যেতে পারবে না, তাদের ছেলেমেয়েরা আমেরিকায় পড়াশোনা করতে পারবে না। কিন্তু যে পোশাক শ্রমিকেরা সামান্য টাকায় মজুরিতে গোটা খাতকে টিকিয়ে রেখেছেন, দেশের অর্থনীতির ভিত শক্ত করে রেখেছেন, তারা যখন কারখানায় গিয়ে পুড়ে কয়লা হয়, লাশটাও চেনা যায় না, তাদের জন্য আমাদের একটু মায়াও হয় না, আমাদের একটু সময় হয় না। আচ্ছা বলুন তো, একজন মা সারা জীবন নিজেকে কিভাবে বুঝ দিবে যে মেয়েকে তিনি বাসায় বসে সেলাই কাজ শিখিয়েছিলেন, সুতার কাজের দীক্ষা দিয়েছিলেন, সেই মেয়ে মাত্র 2 সপ্তাহ আগে কারখানায় চাকরি নিয়ে নিখোঁজ হয়ে যাবে? নার্গিস নামে মেয়েটা এসএসসি পরীক্ষা শেষে ঘরে বসে না থেকে নিজেই খোঁজ করে কাজ নিয়েছিল, নিজেকে, পরিবারকে এগিয়ে নিতে। সেই মেয়ের আর কলেজে ওঠা হলো না, নানা সংগ্রাম পেরিয়ে জীবনের পথে এগিয়ে যাওয়া হলো না। মাহিরা, আরেক শ্রমিকের মায়ের কথা ভাবুন তো, হাসপাতালের মর্গে মেয়ের লাশের সামনে নিস্তব্ধ হয়ে আছেন। বাবা ছাড়া বড় হওয়া 14 বছর বয়সী মেয়েটাও মাত্র 15 দিন আগে কারখানাটিতে কাজ নিয়েছিল, তাও মাত্র 7,500 টাকায়। এতক্ষণে নিশ্চয়ই অনেকে অপেক্ষা করছেন এটি জানতে যে কারখানাটিতে আগুন লাগলো কেন, কেন শ্রমিকেরা বের হতে পারলো না। উত্তরগুলো আসলে আপনাদের জানাই আছে। এর আগে অসংখ্যবার অসংখ্য ঘটনায় যেভাবে শ্রমিকেরা পুড়ে মরেছে, এখানেও তার ধারাবাহিকতায় অক্ষুণ্ণ থেকেছে। এই বাংলাদেশে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার এক অবিস্মরণীয় ঘটনা। আর কোথাও কখনোই আমরা ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারিনি। কারখানা ভবনটি 4 তলা হলেও অবৈধভাবে টিন শেড দিয়ে আরও 1 তলা বাড়ানো হয়েছে। এই ভবন এবং টিন শেডের রাসায়নিক গুদামে কোনো অগ্নি নিরাপত্তার ব্যবস্থা ছিল না। ভবন ও গুদাম কোনোটিরই ফায়ার সেফটি প্ল্যান বা লাইসেন্স ছিল না। যথারীতি কারখানার ছাদের দরজাও বন্ধ ছিল, ফলে সবাই ভেতরে আটকে পড়ে মারা গিয়েছে। গত পরশু দিনের আগুন এখনও পুরোপুরি নেভেনি।
শুধু তাই নয়, যে ভবন ও গুদামে আগুন লাগে তার আশপাশের কয়েকটি পোশাক কারখানা খোলা হয়েছিল সকালে। গুদাম থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়ায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন, তাদের হাসপাতালে পাঠানো হয়, পরে সে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। বোঝেন তো, গতকাল যেখানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে আজও সকালবেলায় খোলা হয় কারখানাগুলো। কতটা অমানবিক রূপনগরের অগ্নি ট্র্যাজেডি বলার পর আজকাল কেমন জানি মনে হয় আর কতবার আমরা শ্রমিক পুড়ে গেলে তার নাম ট্র্যাজেডি দিয়ে দিব। শ্রমিকের মৃত্যু উপত্যকায় আসলে কার দায় বেশি, মালিক পক্ষ না রাষ্ট্রপক্ষ? ঢাকার মিরপুরের রূপনগরে গত 14 অক্টোবর 2025 সাল একটি কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও বাংলাদেশের শিল্প খাতের এক নির্মম সত্যকে সামনে নিয়ে এসেছে। এই ঘটনায় 16 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী অব্যবস্থাপনা, মালিক পক্ষের সীমাহীন লোভ, রাষ্ট্রীয় উদাসীনতার এক রক্তাক্ত প্রতিচ্ছবি, এক কাঠামোগত হত্যাকাণ্ড। গত এক দশকে তাজরিন ফ্যাশনসের অগ্নিকাণ্ড থেকে শুরু করে রানা প্লাজা ধস, অসংখ্য ছোট বড় কারখানার দুর্ঘটনা প্রমাণ করে শ্রমিকের জীবনের বিনিময়ে মুনাফা অর্জনের এক অশুভ সংস্কৃতি এখানে কতটা গভীরে প্রথিত। এই কাঠামোগত হত্যাকাণ্ডের পেছনে এককভাবে কাউকে দায়ী করাটা আসলে কঠিন। এর দায় মালিক এবং রাষ্ট্র উভয়কে নিতে হবে। আমরা যদি গত এক দশকের অগ্নিকাণ্ড এবং মৃত্যুর পরিসংখ্যানও ঘেটে দেখি, তাহলে দেখব বারবার ঘটেছে পুনরাবৃত্তির ইতিহাস। রূপনগরের ঘটনাটি একটু বুঝতে আমাদেরকে একটু পিছনের দিকে যেতে হবে। 2012 সাল 24 নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনস কারখানায় ভয়াবহ আগুনে 111 জনেরও বেশি শ্রমিক পুড়ে মারা যান। সংখ্যাটা আবার বলবো, সংখ্যাটা কি আপনারা বুঝতে পারছেন? 111 জনেরও বেশি শ্রমিক পুড়ে মারা যান। তদন্তে বেরিয়ে আসে যে কারখানার গেটগুলো তালাবদ্ধ ছিল, অগ্নি নির্বাপনের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। এর মাত্র 5টা মাস পর 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে 1136 জনের বেশি শ্রমিকের মৃত্যু হয়, যা বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত হয়। ভবনে ফাটল দেখা দেওয়ার পরেও মালিক পক্ষ জোর করে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেছিল। বরাবর যেটা হয়ে থাকে, বড় বড় দুর্ঘটনা ঘটার পর এদেশে আন্তর্জাতিক চাপ বেড়ে যায় এবং পোশাক শিল্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কিছু উদ্যোগ নেওয়া হয়। এয়ারকট ও অ্যালায়েন্সের মতো আন্তর্জাতিক জোট কারখানায় নিরাপত্তা পর্যবেক্ষণের কাজ শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, পরিস্থিতির কি আদৌ কোনো মৌলিক পরিবর্তন হয়েছে? রূপনগরের অগ্নিকাণ্ড প্রমাণ করে যে মূলধারার রপ্তানিমুখী কিছু কারখানার বাইরে হাজার হাজার অনুমোদনহীন এবং অনিরাপদ কারখানা এখনো মৃত্যু ফাঁদ হয়ে রয়ে গেছে। পুরান ঢাকার নিমতলী 2010 সাল, চুরিহাট্টা 2019, রাসায়নিক গুদামের আগুন যেখানে যথাক্রমে 124 এবং 71 জনের মৃত্যু হয়েছিল, সেগুলো প্রমাণ করে আবাসিক এলাকায় বিপজ্জনক রাসায়নিক পদার্থের গুদাম সরানোর ক্ষেত্রে রাষ্ট্রের নীতি কতটা ব্যর্থ। রূপনগরের ঘটনাটি এর দীর্ঘ তালিকায় সর্বশেষ সংযোজন মাত্র। শ্রমিকের প্রতি বৈষম্য ও মুনাফার সর্বোচ্চকরণ যে কোনো শিল্প দুর্ঘটনার পর প্রাথমিক দায়ভার কারখানার মালিকের উপরই বর্তায়। রূপনগরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে কারখানার ভবন, রাসায়নিক গুদাম কোনোটারই অগ্নি নিরাপত্তা সনদ ছিল না। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, আগুন লাগার পর শ্রমিকরা যখন বাঁচার জন্য ছাদে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন ছাদের দরজায় তালা লাগানো ছিল। এ দৃশ্যটি আমাদেরকে তাজরিন ফ্যাশনসের সেই ভয়াল রাতের কথা মনে করিয়ে দেয়, যেখানে শ্রমিকদের বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেন শ্রমিকেরা মানুষ নয়, যেন শ্রমিকেরা কেবলমাত্র মালিকের মুনাফা অর্জনের জন্য কাজ করে যাবে, মরে যাবে। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ভুল নয়, বরং মালিক পক্ষের মানসিকতারই প্রতিফলন। যে ব্যবস্থায় একজন শ্রমিককে কেবল উৎপাদনের একটি উপাদান হিসেবে গণ্য করা হয়, সেখানে তার জীবনের নিরাপত্তা একটি অপ্রয়োজনীয় খরচ বলে বিবেচিত হয়। মালিক পক্ষের কাছে অগ্নি নির্বাপন ব্যবস্থা স্থাপন করা, জরুরি নির্গমন পথ খোলা রাখা, নিয়মিত মহড়া আয়োজন করা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, এগুলো সবই বাড়তি খরচ যা তাদের মুনাফা কমিয়ে দেয়।
এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির কারণেই শ্রমিকদের জীবন এতটা সস্তা হয়ে যায়। সস্তা শ্রমের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই শিল্পে শ্রমিকের জীবনের চেয়ে লক্ষ্যমাত্রা এবং মুনাফাই সর্বদা প্রাধান্য পেয়ে এসেছে। রূপনগরের পোশাক কারখানাটি বিজিএমই এর সদস্যভুক্ত না হয় এটি সম্ভবত সাবকন্ট্রাক্টিংয়ের কাজ করত, যেখানে নিরাপত্তা মান প্রায় উপেক্ষিত থাকে। অনুমোদনহীন কারখানার দায় আসলে কার? রাষ্ট্রের ব্যর্থতা তো অবশ্যই, কিন্তু এরপর মালিক পক্ষের লোভ এবং অবহেলাকে যদি মুদ্রার এক পিঠ ধরেন, তবে অপর পিঠে রয়েছে রাষ্ট্রের সীমাহীন দুর্নীতি এবং ব্যর্থতা। একটি দেশের নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ছিল রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব, কিন্তু বারবার ঘটে যাওয়া এই সকল দুর্ঘটনা আর লাশের সারি প্রমাণ করে রাষ্ট্র সেই দায়িত্ব পালনে কতটা উদাসীন, কতটা ব্যর্থ, কতটা নির্লজ্জ। প্রথমত, রূপনগরের কেমিক্যাল গুদাম এবং পোশাক কারখানা উভয়েরই অবৈধভাবে এবং যথাযথ অনুমোদন ছাড়া চলছিল। প্রশ্ন হলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চোখের সামনে কিভাবে দিনের পর দিন এই ধরনের অবৈধ স্থাপনা তাদের কার্যক্রম চালিয়ে যায়? এর জন্য সরাসরি দায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর DIFE। রানা প্লাজা ধসের পরে প্রতিষ্ঠানটিকে পরিদপ্তর থেকে অধিদপ্তর উন্নতি করা হলেও এর সক্ষমতা, কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়ে গেছে। হাজার হাজার অনিবন্ধিত কারখানা সারা দেশে কার্যক্রম চালাচ্ছে আর সংগঠনটি বসে বসে আঙ্গুল চুষছে, কিন্তু সেগুলো পরিদর্শনের আওতায় আনার কোনো কার্যকরী উদ্যোগও তারা নেয়নি। এর পেছনে যতটা জনবলের অভাব, তার চেয়ে বেশি দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবের মতো বিষয়গুলো। দ্বিতীয়ত, আবাসিক এলাকা থেকে বিপজ্জনক রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়ার ব্যর্থতা। নিমতলী ও চুরিহাট্টার মতো ভয়াবহ দুর্ঘটনার পরেও রূপনগরের মতো একটি ঘন বসতিপূর্ণ এলাকায় কিভাবে একটি রাসায়নিক গুদাম পরিচালিত হচ্ছিল, এটা একটা বড় প্রশ্ন হতে পারে। এটি নগর উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক, সিটি কর্পোরেশনের মতো সংস্থাগুলোর পরিকল্পনা এবং নজরদারির চূড়ান্ত ব্যর্থতাকে নির্দেশ করে। অথচ আমরা কদিন আগে আমাদের ঢাকা মহানগর উত্তরের প্রশাসকের মুখ থেকে শুনেছিলাম এই শহরে নাকি নজরদারির অভাব নেই। সকল অবৈধ সংস্থাগুলোকে এবং গার্মেন্টসগুলোকে তারা নজরদারির ভিতর আনতে পেরেছেন। তৃতীয়ত, বিচারহীনতার সংস্কৃতি। তাজরিন অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের মতো বড় ঘটনাগুলোর বিচার এক দশকেও শেষ হয়নি। মামলার সাক্ষীরা হয়রানির ভয়ে বা ঠিকানা পরিবর্তনের কারণে আদালতে উপস্থিত হন না এবং বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলে। যখন মালিকেরা জানেন যে অবহেলার কারণে শত শত শ্রমিকের মৃত্যু হলেও তাদের কোনো শাস্তি হবে না বা হলেও তা নামমাত্র, তখন তারা নিরাপত্তা আইন মেনে চলতে উৎসাহিত হন না। এই যে বিচারহীনতার পরোক্ষ নতুন দুর্ঘটনার ক্ষেত্র প্রস্তুত করে, এর দায়ভার আসলে কে নেবে? রূপনগরের 16 জন শ্রমিকের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এটি একটি সম্মিলিত হত্যাকাণ্ড। এর জন্য দায়ী মালিক পক্ষের সেই মানসিকতা যা শ্রমিকের জীবনকে মুনাফার চেয়ে তুচ্ছ মনে করে। এর জন্য দায়ী সেই রাষ্ট্র ব্যবস্থা যা আইন প্রয়োগে ব্যর্থ, পরিদর্শনে উদাসীন, ন্যায় বিচারে অক্ষম, শ্রমিক সংগঠনগুলোর দুর্বলতা এবং দর কষাকষির ক্ষমতার অভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই মৃত্যু মিছিল থামাতে হলে অবিলম্বে কয়েকটা পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমত, সমস্ত কারখানার নিবন্ধন এবং নিয়মিত পরিদর্শন নিশ্চিত করতে হবে এবং পরিদর্শক সংস্থাকে সর্বোচ্চ দুর্নীতিমুক্ত এবং কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, নিরাপত্তা আইন না মানা, অবহেলার জন্য দায়ী মালিকদের দ্রুততম সময়ে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তৃতীয়ত, শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার এবং নিরাপদ কর্ম পরিবেশের দাবি জানানোর সুযোগ অবারিত করতে হবে। যতদিন পর্যন্ত শ্রমিকের জীবনকে সংখ্যার পরিবর্তে মানুষ হিসেবে গণ্য না করা হবে, যতদিন রাষ্ট্র তার নাগরিকের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন না করবে, ততদিন রূপনগরের মতো ট্র্যাজেডি ঘটতেই থাকবে। এই মৃত্যু পতাকা থেকে বেরিয়ে আসতে হলে মালিক ও রাষ্ট্র উভয়কে তাদের নিজ নিজ দায় স্বীকার করে ব্যবস্থা নিতে হবে, নতুবা শ্রমিকের রক্তে রঞ্জিত এই ইতিহাস আরও দীর্ঘ হবে। আসলে আমরা জানি না
আসলে আমরা জানি না আর কত মানুষ মরলে অনুমোদনহীন ভবনে কারখানা বন্ধ হবে, আর কত শ্রমিক মরলে কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, কারখানার মেইন গেট বা ছাদের দরজা খোলা রাখা হবে, কত বেশি মানুষ মরলে আমাদের অনুভূতি ধাক্কা খাবে, আমরা মিডল ক্লাস পিপলের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। বব ডিলানের গানের কথা, কতটা মৃত্যু হলে আমরা জানবো বহু মানুষ মরে গেছে। উত্তরটা ভেসে বেড়ায় বাতাসে, হাউ মেনি ডেটস উইল ইট টেক টিল হি নোজ that too many people have died. The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।